নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথা রামভাই স্মরণে গ্রন্থ থেকে ভক্তপ্রবর শ্রী ফণীন্দ্র কুমার মালাকারের কথাই আপনাদেরকে শোনাবো। কালকে পরে বলেছিলাম ঠাকুরকে স্বাস্থ্য পরিবর্তনের জন্য স্বাস্থ্যকর স্থানে যাবার পরামর্শ দিয়েছিলেন ডাক্তারবাবুরা। সেই মত অনুযায়ী ঠাকুরকে শিলংয়ে নিয়ে আসা হয়। আজকের পর্ব সেই তারপর থেকেই শুরু করছি ফণীন্দ্রবাবুর কথায়। রাত্রি 1টায় ঘুম ভাঙিয়া যাওয়ায় ঠাকুরের নিকট যাইয়া দেখি ঠাকুর বসিয়া রইয়াছেন। আমি মশারি একটু ফাঁক করিয়া ভেতরে গিয়া বসিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ঘুমাও নাই? উত্তর দিলুম, ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে যেতেই এসেছি। ঠাকুর বললেন, তুমি আমারে সজাগ পাহারায় রাখছ, এমন দিনও আসবো যখন আর পাহারার প্রয়োজন হইব না। ঠাকুরকে বললাম, আমার সেই দিনও দেখতে হবে? ঠাকুর বললেন, হইব। আমার হাত দুটি কিন্তু এই কথার মধ্যেও ঠাকুরের দেহে সঞ্চরণ করিয়া ফিরিতেছিল। ঠাকুরের নিকট গেলেই আমার আরাধ্য অবাধ্য হাত দুটি আয়ত্তে রাখতে পারতাম না। আমার মনে হয় ঠাকুরের প্রশ্রয় পাইয়াই হাত দুইটি এইরূপ গোলমাল বাঁধাইয়া দিত। ঠাকুর কোনো সময় বিরক্তি বোধ করতেন না। ঠাকুর পুনরায় জিজ্ঞাসা করিলাম, সেদিন কথা প্রসঙ্গে বলেছ শিলং যেতে যেতে তোমাকে যাবার জন্য করুণ আহ্বান জানাচ্ছে এবং ওখানে জঞ্জালপূর্ণ পাইন বনগুলো দেখা হলো। এই করুণ আহ্বান কারা জানাচ্ছে, আর পাইন বনগুলো জঞ্জালপূর্ণ এই কথার তাৎপর্য কী? ঠাকুর বললে, কথাগুলো তুমি মনে রাখছ? আমি বললাম, কথা প্রসঙ্গে যখন যা বলো আমি লিখে রাখি। ঠাকুর বললেন, কেন, ওইগুলো দিয়া কী কাজ হইব? উত্তরে বললুম, আমার বিশেষ কাজ হয়। তুমি সকল সময় আমাদের নিকট থাকো না। তোমার অবর্তমানে মাঝে মাঝে তোমাকে দেখবার জন্য মনটা না আকুবাকু করে। তখন ওই লেখাগুলি পাঠ করে তোমার চিন্তায় ডুবে থাকি। বাইরের উৎপাত আর থাকে না, তাই লিখে রাখি। ঠাকুর বললেন, উত্তম কাজ। ওই রকম চিন্তাতে ডুবে থাকারে ধ্যান বলে। ধ্যান বলে চিন্তারে। চিন্তা করতে করতে চিন্তার বিষয়বস্তুর সঙ্গে একত্ব প্রাপ্ত হওয়ারে সমাধি বলে। একটু সময় পর পুনরায় তিনি বলতে শুরু করলেন, কারা আমারে করুণ আহ্বান জানায় এবং পাইন বনগুলি জঞ্জালপূর্ণ কেন, শিলং গেলেই বুঝতে পারবা। কাজ করার পূর্বে প্রকাশ করতে নাই। কাজ যে করা যাইব তার নিশ্চয়তা কি? ভক্তি স্রোতের টানে কখন কোনখানে নিয়া যাইব আমার গোচরে নাই। এখন গিয়ে একটু ঘুমাও। আমি খাট হইতে নামিয়া অপর কোঠায় যাইয়া ঘুমাইয়া পড়িলাম। পরদিন সকাল 8টা হইতে নাম প্রার্থীর ভিড় আরম্ভ হইল। 10টা বাজে যাইবার পর নাম দেওয়া বন্ধ রাখিবার জন্য চেষ্টা করিলে ঠাকুর বারণ করিলেন। জানাইলাম, ভোগের সময় হইয়াছে। ঠাকুর বলিলেন, নাম দেওয়া শেষ হোক। নাম বিতরণ করতে থাকলেন। আমি নাম কাগজে লিখিয়া দিতেছিলাম। 11টা বাজিয়া গেলে পর দেখা গেল আর নাম প্রার্থী নাই। বৈকালে প্রমোদবাবু, মধুদা, নবদ্বীপদা, শচীন্দ্র সাহা, অক্ষয় সাহা ও চৌমুনির উপেন্দ্র সাহা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া বসিলে ঠাকুর কুশলাদি জানিয়া পরে উপেন্দ্র সাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কবে আসছেন এবং কী কাজে আসছেন? উপেন্দ্রবাবু জানাইলেন যে এখানে কাজ উপলক্ষে আজ আসিয়াছেন। ঠাকুর প্রমোদবাবুকে জিজ্ঞাসা করিলেন, শিলং কে কে যাইবেন ঠিক হয়েছে? তখনই উপেন্দ্র সাহা, অক্ষয় সাহা, শচীন্দ্র সাহা ঠাকুরের সঙ্গে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করিলেন। ঠাকুর বলিলেন, আপনারা যাইতে চান, ভালো কথা, চলেন। পরে হাসিয়া বলিলেন, দল ভারী দেখা জমেও ভয় পায়। সকলে হাসিয়া উঠিলেন। উপেন্দ্রবাবু বললেন, আমি আগামীকাল লাকসাম স্টেশনে মিলিত হইব। আজ 5 তারিখ। শিলংয়ে বিছানা নিতে হইবে। অতএব দ্বিপ্রহরের পর 3টে হোলডলে 3 ভাই মিলিয়া ছোট তোষক, লেপ, কম্বল, মালসি লইয়া বাঁধিয়া ফেলিলাম।
জামা কাপড় বড় অ্যাটাচিতে রাখিলাম। 7:20 ঠাকুর জয় গোবিন্দ বলিয়া যাত্রা করিলেন। ঠাকুরভাই ঠাকুরকে ধরিয়া লইয়া গাড়িতে বসাইলেন। গুরুজন দিওকে প্রণাম করিয়া আমরা 3 ভাই পেছনের সিটে বসিলাম। গাড়ি স্টেশনে পৌঁছালে স্টেশন মাস্টার ধীরেন্দ্র বোস ঠাকুরকে লইয়া প্রথম শ্রেণীর ওয়েটিং রুমে বসাইলেন। ট্রেন আসিয়া থামিলে তিনি ঠাকুরকে ছোট প্রথম শ্রেণীর কামরায় উঠিয়া বিছানা পাতিয়া বসাইলেন। ইতিমধ্যে আমাদের বিছানাও উঠিয়া গেল। মাস্টারবাবু ঠাকুরকে প্রণাম করিয়া নামিলেন। ঠাকুরবাই প্রণাম করিলে ঠাকুর বলিলেন, আমি শিলং থাইকা ফিরা আসুম। ঠাকুরভাই নামিলে মাস্টারবাবু বরদাকে জানাইলেন যে সকলের সঙ্গীও ইন্টার ক্লাসে আছেন। ট্রেন ছাড়িল। প্রত্যুষে ঠাকুর পায়খানায় গিয়ে আসিলে গ্লাসে করিয়া জল দিলাম। ঠাকুর ক্রমে ক্রমে হাত পা সব ধুইয়া বসিলেন। বদরপুরে ট্রেন পৌঁছালে স্টল হইতে কিছু ফল লইয়া আসিলাম। বরদা গুরুভাইদের সঙ্গে স্টলে গিয়া জলযোগ করিয়া আসবার সময় আমার জন্য খাবার লইয়া আসিলেন। ইতিমধ্যে আমি ঠাকুর ভোগ দিয়া রাখিয়া দিলাম। জলযোগ করিয়া তাহারা সকলে আসিয়া ঠাকুর প্রণাম পূর্বক প্রসাদ গ্রহণ করিয়া তাহাদের কামরায় চলিয়া যান। ট্রেন লামডিং স্টেশনে 6টায় না পৌঁছাইয়া রাত্রি 8টায় পৌঁছাইল। প্রায় 11টায় বরদা স্টেশন মাস্টারের নিকট হইতে আসিয়া বলিলেন, রাত্রি 12টায় ট্রেন ছাড়িবে। আমরা ঘুমিয়া পড়িলাম। পরদিন 12টায় গৌহাটি স্টেশনে উপস্থিত হইলাম। ট্রেন হইতে ঠাকুর নামিলেন। স্টেশন মাস্টারকে বরদা যাইয়া ঠাকুরের কথা বলিলে তিনি ওয়েটিং রুমের দরজা খুলিয়া দিলেন। ঠাকুরকে লইয়া চেয়ারে বসাইলেন। বরদা স্টেশন মাস্টারের নিকট থেকে খবর সংগ্রহ করিয়া জানিলেন 2টায় বাস ছাড়ে। তখন বরদা, মাধববাবু, শচীন্দ্রবাবু শিলংয়ের টিকিট আনিতে যান এবং প্রায় আধ ঘণ্টা পর আসিলেন। মোটর গাড়িতে চড়িয়া বাসের নিকট পৌঁছালাম। তারপর বাসের কর্মকর্তাকে জিজ্ঞাসা করিয়া ঠাকুরকে সিট নম্বর মতো বসাইয়া দিলাম। সময় মতো বাস ছাড়িয়া 5টায় শিলং পৌঁছাইল। ইন্দ্রনাথ দত্ত মোটর গাড়ি লইয়া নির্দিষ্ট স্থানে উপস্থিত ছিলেন। মালপত্র সহ গাড়িতে আমরা ঠাকুরকে লইয়া বসিলে গাড়ি ছাড়াইয়া দিল। ইন্দুবাবুর নির্দেশ অনুযায়ী ভাড়া করা বাসায় উঠিলাম। এক ঘরে চৌকির ওপর বিছানায় ঠাকুরকে মাধববাবু বসাইলে ইন্দুবাবু প্রণাম করিয়া বলিলেন, বাবা, আমি 3 বছর যাবৎ এখানে আছি, ছুটিও পাই না, শ্রীচরণ দর্শনও করিতে পারি নাই। ঠাকুর তাহাদের কুশল জানিলেন। আমরা বাহিরে দাঁড়াইয়া কথা বলিতেছিলাম। ইন্দুবাবু ঠাকুরের নিকটেই ছিলেন। তিনি দেখলেন ঠাকুর অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি সহকারে ঘরের দেওয়ালগুলি এবং ঘরের মেঝের দিকে বারবার কি যেন দেখিতেছিলেন। ইহা দেখিয়া তিনি ঘর হইতে বাহির হইয়া মাধববাবুকে কি বলিয়া দৌড়াইলেন। আমরা মাধববাবুকে জিজ্ঞাসা করিয়া জানলাম ইন্দুবাবু অপর একটি বাসায় খবরের জন্য ছুটিয়াছেন। বলিয়াছেন 8 ঘণ্টার মধ্যে তিনি আসিবেন। সকলে ঘরে যাইয়া দাঁড়াইলাম। ওইভাবে মনোযোগ দিয়া প্রায় 10 মিনিট দেখিয়া হঠাৎ অতীব কর্কশ কণ্ঠে ঠাকুর বলিয়া উঠিলেন, সমস্ত জিনিস নিয়ে আপনারা তাড়াতাড়ি ঘর ছাইরা বাইরে আসেন। এই বলিয়া ঠাকুর বাহিরে চলিয়া আসিলেন। আমরা জিনিস ও ঠাকুরের বিছানা লইয়া বাহিরে আসি। ঠাকুর বলিলেন, এখানে নয়, সব জিনিস নিয়া রাস্তার উপর রাইখা দাঁড়ান। সঙ্গে সঙ্গে সব লইয়া ঠাকুর সহ রাস্তার উপর আসিয়া দাঁড়াইলাম। দেখা গেল একখানা মোটর গাড়ি দ্রুত বেগে আসিতেছে। গাড়ি নিকট আসতেই ইন্দুবাবু গাড়ি হইতে নামিয়া ঠাকুরকে গাড়ির সামনের সিটে বসাইলেন। ইন্দুবাবু বলিলেন, সব জিনিস গাড়িতে উঠাইয়া আপনারা কোনো প্রকার উঠে বসুন, মাত্র 15 মিনিট সময় নেবে। আমি অন্য বাসা ঠিক করিয়া আসিয়াছি। গাড়ি ঘুরিয়া ফিরিয়া ছুটিল এবং 15 মিনিটের মধ্যে বাসার দরজায় রাস্তার উপর থামিল। ইন্দুবাবু ঠাকুরের বিছানা তাড়াতাড়ি এক ঘরে বিছাইয়া দিয়া ঠাকুরকে আনতে বলিলেন। প্রমোদবাবু ঠাকুরকে নামাইয়া সঙ্গে যাইয়া চৌকির উপর পাতানো বিছানায় বসাইলেন। নিকটই ছিল। ইন্দুবাবু কয়েকটি বড় মোমবাতি আনিয়া 2 ঘরে জ্বালাইয়া দিয়া অপর ঘরে আমাদের নিকট এক ভদ্রলোককে আনিয়া পরিচয় করিয়া দিয়া বলিলেন, ওনাকে 100 টাকা দিয়ে আজ থেকে 1 মাসের জন্য ঘর ভাড়ার রসিদ নেন। তিনি তারিখ লিখিয়া রসিদ দিলেন। ঠাকুরের নাম শুনিয়া তিনি ইন্দুবাবুকে সঙ্গে লইয়া ঠাকুর প্রণাম করিলেন। ঠাকুর ইন্দুবাবুকে জিজ্ঞাসা করিলেন, তিনি কে?
ইন্দুবাবু বলিলেন, উনি এই বাসার মালিক, আপনাকে প্রণাম করিতে আসিয়াছেন। তারপর তাহারা আমাদের ঘরেও আসিলেন। জানিতে চাইলেন আমাদের সঙ্গে হ্যারিকেন আছে কিনা। বরদা বলিলেন, না, হ্যারিকেন নাই। ভদ্রলোক কিছু না বলিয়াই চলিয়া গেলেন। প্রায় 20 মিনিট পর ভদ্রলোক আসিয়া একটি হ্যারিকেন জ্বালাইয়া তাহা ঠাকুরের ঘরে দিলেন। তিনি সকলকে সঙ্গে লইয়া টর্চ লাইটে আলোর সাহায্যে রান্নাঘর, স্নানাগার, প্রস্রাবগার, জলের কল দেখাইলেন। সকল ঘরে ভিত পাকা। তারপর তিনি ইন্দুবাবু, বরদা ও মাধববাবুকে সঙ্গে লইয়া গিয়া এক হোটেলে মালিকের সঙ্গে পরিচয় করাইয়া দিলেন। এরা আমার গুরুদেবকে নিয়ে এখানে এসেছেন, যতদিন থাকেন আপনেরা এখানে খাবেন, আজ থেকেই খাবেন, এদের খাবারের প্রতি মনোযোগ রাখবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি দেখে শুনে খাওয়াবো। বরদা ও মাধববাবু নানা প্রকারের ফল খরিদ করিয়া বাসায় ফিরিলেন। রাত্রি প্রায় 8টা বাজে। ইন্দুবাবু ঠাকুরকে প্রণাম করিয়া চলিয়া গেলেন। আজকে এই পর্যন্ত। কালকে আবার এই পরের অংশ নিয়ে আমি আসব। জয় রাম, জয় গোবিন্দ।